আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আমরা জানি পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই মানুষের ধর্ম, তবে আমাদের আজকের মানুষই আপোষ করেননি। তিনি নিজের নিয়তি লিখেছেন নিজের হাতেই। আজকের পর্বে জানবো ভাগ্য বদলের গল্প। আজকের পর্বে জানবো এক ভিন্ন ধরনের লড়াইয়ের গল্প। আমি সুলেখা রায়, এটা আমার গল্প। স্বামী কি করতেন যখন আপনার বিয়ে হলো? আপনি কি দেখে বিয়ে হয়েছিল আপনার? একটা কাপড়ের দোকান দেখি বিয়েটা হয়েছিল। পরে ওটা আর ছিল না, মানে ছিল, ওনাকে দেয়নি সেটা। দোকানটা চলে যাওয়ার পরে আর মানে ইনকাম করার কোনো পথ ছিল না। তারপরে আমি ওই হাতের কাজ শুরু করে দিলাম। ওই করতাম, তখন ঝামেলার পরে ঝামেলা হয় সংসারে, অভাব থাকলে যা হয় আর কি। তখন বাড়ির থেকে চলে আসা হয়। সবাইকে নিয়ে উঠলেন ভাড়া বাড়িতে। তারপর কিভাবে চলতো দিদি? ভাড়া বাড়িতে তখন তো কিছুই ছিল না, একটা মাটির ঘর ছিল। ওখানে শাশুড়ি স্বামী ওকে নিয়ে সে কি পাতিয়ে শোবো সেটাও নেই। তারপরে ওই কোনো মতে শুয়েছিলাম, পাশের থেকে একজন একটা পাটি দিল, ওটা বিছিয়ে মাটিতে শুতাম, বালিশ নেই, আমি তো খালি মাথায় শুয়েছিলাম, আর শাশুড়ি স্বামীকে বালিশটা দিলাম। আপনার তো ভাড়া বাড়ি ছিল, তাহলে ওই বাড়ির ভাড়াটাই বা উঠতো কিভাবে? ভাড়াটা দিতাম না, তার দুটো বাচ্চা ছিল বাড়িওয়ালার, ওকে পড়াইয়ে ওটা করাতো। তারপরে আমার দাদা বলল এখানে তো জুতোর দোকান নাই, তাহলে কিছু জুতো কেন, একটু চলেনি কি। ওই 5,000 টাকার কোনো মতে হাওয়াই চটি কিনে, দোকানে তো শাটার টাটার কিছু লাগা ছিল না, দুই ধারে শুধু একটু গাঁথা ছিল। তখন ওই নিয়ে বসতো, বিকেলে সকালে আবার মানে এই টোপলা বেঁধে আর পাশের ঘরে রাতে রেখে আসতো। স্বামী স্ত্রী মিলে প্রাণপণ চেষ্টা করছেন যাতে একটু রোজগার করা যায়। তার মধ্যেই বাড়িতে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিলেন সুলেখাদি। তারপর তো খরচটা আরো অনেকটাই বেড়ে গেল। তখন কি করলেন? ওই জুতোর ব্যবসা দিয়ে কি চলতো? না, জুতোর ব্যবসা দিয়ে চলতো না, আমি হাতের কাজ নিলাম। যে তখন আমি মনে করলাম আমার নিজেকে শক্ত হতে হবে, সংসারের হালটা আমাকে ধরতে হবে। তখন আমি হাতে সেলাই করতাম রাত, তখন তো কারেন্ট ছিল না, ল্যাম্প জ্বালিয়ে 12টা 1টা অবধি, যে আজকে কালকে মাল যাবে, আমার মালটা করে তুলতে হবে। 12টা 1টা বেঁচে যেত, মাল করে তারপরে ঘুমাতাম। তারপরে এইভাবে কিছু কিছু টাকা ইনকাম করে ওই স্বামীর হাতে দিতাম। এখন বাড়িওয়ালা থাকতে দেবে না, তখন এই জায়গাটা নিতে হবে। তখন ওনার কাছে সামান্য কিছু টাকা ছিল, আর আমি আমার যা একটু সোনা গয়না ছিল, উনি তো চিন্তায় পড়ে গেলে এখন কি করে কি করব। তখন ওটা বললাম যে আমার এটা নিয়ে বিক্রি করে তুমি অন্তত জায়গাটা নাও। তখন ওই জায়গাটা নিল, কিন্তু এখন ঘর করব কি করে, সে পয়সা তো নেই। তখন একটা আমাদের এইখানে মুসলমান, সে বলল যে আমি একটু বাঁশ দিচ্ছি, তুই তাহলে একার কথা। তখন একটু তাঁবু, ওই কিছু টালি জোগাড় করে কোনো মতে ছোট্ট একটা ঘর করলাম। জায়গা কিনে তাঁবু খাটিয়ে আপনারা নয় থেকে গেলেন। ওখানে ওই শিশুটাকে রাখাতে তো খুব অসুবিধা হয়েছে। অসুবিধা তো হতোই, এখন কি করব, উপায় তো ছিল না। তখন শাশুড়িও ছিল আমাদের সঙ্গে, ওই কোনো মতে থাকতে হতো। আপনার শিশুটাকে যেভাবে আপনি মানুষ করতে চেয়েছেন, কারণ সব মায়েরই তো একটা স্বপ্ন থাকে যে নিজের সন্তানকে এইভাবে বড় করব, এটা খেতে দেব, সেটা কি করতে পারতেন? করতে অসুবিধা হলো, নিজে না খেয়ে থেকেও মেয়েটাকে যাতে, ওর যাতে অসুবিধা না হয় সেটা করতাম। নিজেরও তো একবেলা খেতাম না, মেয়েটাকে যাতে একটু খাওয়ানি যায় সেটা করতাম। তখন ওই মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো।
তখন মেয়ের আবার খরচ তো বেড়েই যেতে লাগলো। তখন ইনকামের কত নিয়ে আবার দুই একটা আমিও টিউশনি বাড়িতে শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে এক ব্যাচ টিউশনি করিয়ে তারপরে রান্না করতাম, আবার বিকেলেও টিউশনি করতাম, আবার রাতে হাতের কাজ করতাম। তারপরে ওই দোকানে উনি যতক্ষণ থাকতো না তখন আমি দোকান খুললে ওই হাতের কাজটা দোকানে নিয়ে করতাম। গরিব হয়ে জন্মানো অন্যায় নয়, গরিব হয়ে মৃত্যু পাপ। তাই নিজেদের বদলাতে শিক্ষাকেই হাতিয়ার করে নিলেন সুলেখা রায়। আপনি এবং আপনার স্বামী দুজন ভর্তি হতে গেলেন স্কুলে, তখন লোকেরা অবাক হয়নি? হ্যাঁ, অবাক তো হয়েছে। বড় বড় নাতিনদের সঙ্গে উনি পড়েছে। আমি তো অন্য স্কুলে পড়েছি, উনি আমাদের কাশীপুর স্কুলেই পড়েছে। স্বামীকে যে একটা খাতা কিনে দেবো, আমি যে সে পয়সা খরচ করার কোনো উপায় ছিল না। তখন স্বামী ওই দোকানে জুতোর দোকান ছিল, জুতোর খাপটা ওটাই তো প্লেন ছিল, কোনো লেখা ছিল না। ওতে উনি দোকানে বসে বসে লিখতো, আর আমি সকালে ভোরে উঠে টিউশনি করাতাম, মেয়েকে রান্না করতাম, মেয়েকে পাশে বসিয়ে ওকে পড়াতাম। পড়িয়ে রান্না করে আমি দুটো খেয়ে মেয়েকে নিয়ে দোকানে চলে যেতাম। আবার উনি খেয়ে স্কুলে চলে যেত। আমার স্কুলে তেমন যাওয়া হতো না, আমি যেতেও পারতাম না, উনি স্কুলে যেত। আবার মাধ্যমিক কাশীপুর স্কুল থেকে পাশ করেছে, উচ্চ মাধ্যমিকও, আর গ্রাজুয়েশন। তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করে উনি আর বলছে আমি আর পারছি না এত কষ্ট করে পড়াশুনো করা। তখন আমি বললাম তোমার সংসারের কোনো কাজ মানে কোনো চাপ নিতে হবে না, আমি সব দায়িত্ব আমি নিচ্ছি, তোমাকে আমার গ্রাজুয়েশনটা করেই দিতে হবে। স্ত্রী কষ্টর মানে কি সীমা নেই, মানে রাত্রে জেগে জেগে উনি সেলাই কাজ করতে, আমাকে বলতো তুমি পড়াশোনা করো। উনি সেলাই করতো, আমি পড়াশোনা করতাম। আমার তো কলম কেনার পয়সাও ছিল না, উনি বলতো একটা কলম কিনে দিচ্ছি, এবং জুতোর খাপে লিখে লিখে আমি বিএ পাস করেছি, খালি একমাত্র স্ত্রীর সাপোর্টের জন্য। আরে তো আমার জীবনটাই অন্য টাইপ হয়ে যেত, খালি সেইটাই আমি একমাত্র ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, যদি ফিরে জন্ম দেয় তাহলে যেন এরম স্ত্রী যেন আমি পাই। এত কষ্ট করে যখন পড়ালেন, তারপর যখন আপনার স্বামী বিয়ে পাশ করলেন, আপনার আনন্দ কতটা হয়েছে বলুন তো? তখন আনন্দ হয়েছে, কিন্তু স্বামীর তো গ্রাজুয়েশন হলো, আশাটা তখন মিটলো। এবার মেয়ের দিকে চিন্তা, মেয়েটাকে কিভাবে এবার মানুষ করব। মেয়েটা ছোটবেলা বলতো মা আমি কেজি স্কুলে পড়ব। তখন আমি খুব কষ্ট লাগতো, চোখে জল আসতো, মেয়েটাকে কেজি স্কুলে দিতে পারতাম না, দিতে পারিনি পয়সার অভাবে। তখন মেয়েকে বুঝাতাম মা থাক তোমার ওখানে যেতে হবে না। বলো মা আমি নাচ শিখবো, নাচও শিখাতে পারিনি। তখন খুব কষ্টের লাগতো। নিজে অভুক্ত থেকে বড় করেছেন মেয়েকে, সেই মেয়ে এখন উকিল, মায়ের জন্য গর্বিত মেয়ে। দিদি, আপনার স্বপ্ন পূরণে মায়ের অবদান কতটা? মায়ের প্রচুর অবদান আছে, মা বাবা দুজনেরই। মা বাবা দুজনেই অনেক কষ্ট করে, সত্যি অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে। মানে সেই কষ্টর কথা আর এত এক্সপ্লেন করে বলতে গেলে এতটা সময় লাগবে। মানে 2013-তে আমি ভর্তি হই, তারপর থেকে 2013 থেকে 2018 আমার জার্নি ছিল 5 ইয়ার্সের। মায়ের স্যাক্রিফাইসের বলার মানে কোনো জায়গা নেই, এত স্যাক্রিফাইস করেছে মা। মানে এরকম ছিল যে মায়ের যে গোল্ড অর্নামেন্টস যা কিছু ছিল সেই সমস্ত জিনিসগুলোকে মানে বিক্রি করে দিতে হয়েছে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো তারপর থেকে এখন ঠিক আছে, মাকে এখন বাবা মা দুজনকেই এখন ভালো একটা জায়গায় তারা আছেন, তাদেরকে সুন্দর একটা জায়গা মানে আমি এখনও চলছে যে আরও ভালো যেভাবে রাখা যায়। তো এই পর্যায়ে এখন আস্তে আস্তে সব চলছে, ঠিক আছে।
কিছু এখন। এভাবেই একটি স্বপ্ন খুঁজে পেল তার রূপরেখা, এভাবেই একটি পথ পেল দিশা। সুলেখা রায়ের লড়াই প্রশংসার দাবি রাখে। আগে ওই ছোট ঘরে ছিলাম, তো এবার স্বামীকে পড়ে মেয়েকে মানুষ করলাম। মেয়ে এখন হাইকোর্টের উকিল আছে, তখন এই বাড়িটা করি। এখন মোটামুটি আমরা মেয়েকে বিয়েও দিয়েছি, জামাইও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন সুখে শান্তিতে আছি আমরা। দেখলেন, এভাবেই নিজের ভাগ্য নিজে লেখা যায়। পড়াশোনা করলে সারা বিশ্ব জয় করা যায়, এই ভরসা ছিল সুলেখাদির মনে। সেখান থেকেই নিজের সমস্ত শখ আহ্লাদ বলিদান দিয়ে এগিয়ে নিয়ে গেলেন নিজের স্বামীকে এবং মেয়েকে, একসাথে পড়াশোনা করালেন এবং তারা নিজের পায়ে দাঁড়িয়ে আজ দেখুন কোথা থেকে কোথায় এসেছেন তারা। অবশ্যই সমাজের বুকে অনুপ্রেরণা আমাদের আজকের মানুষই সুলেখা রায়, এবং এই ধরনেরই মহিলাদের নিয়ে আমাদের আজকের মানুষই। দেখতে থাকুন ক্যালকাটা নিউজে। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।